প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ। ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, নির্বাচন সংস্কার কমিশন দায়বদ্ধ করার সুপারিশ নিয়ে আপত্তি সিইসির। আইনের প্রস্তাব করতে পারবে না উচ্চকক্ষ, সংস্কার কমিশনের সুপারিশ। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র। দৈনিক সমকাল, শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তাল রাত, জামাতের বর্ষি, বিএনপির জাল। হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। কালের কণ্ঠের শিরোনাম, অংশীদারদের কার্যক্রম স্থগিত রাখতে বলল ইউএসএআইডি। হরিলুটে ১,৭৩০ কোটি টাকা। রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে, ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার। দৈনিক যুগান্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে জালিয়াতি, পুতুল কানাডার নাগরিক। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার ২০ বছর, কিলিং মিশনে টাকা দেন সালমান এফ রহমান। ঢাবি ও ৭ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, মধ্যরাতে নীলক্ষেত নিউ মার্কেট এলাকার রণক্ষেত্র। দৈনিক ইত্তেফাক, চাঁদাবাজি ও খুনোখুনিতে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা। রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে, ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার। ইবতেদায়ী শিক্ষকদের পদযাত্রায় পুলিশের সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ। বাংলাদেশ প্রতিদিন, বিএনপি জামায়াত দূরত্ব, কার লাভ কার ক্ষতি। মানব জমিন, ২৮শে অক্টোবরের আগে ২০ লাখ গোলাবারুদ আনে হাসিনা সরকার। ইসির সামনে অনেক কাজ, অপেক্ষা সংস্কারের। সিন্ডিকেটে জিম্মি, যাত্রীরা লাগামহীন বিমান ভাড়া। আমাদের সময়, সবুজ সংকেত পেলে অক্টোবরে তফসিল। ঢাবি রণক্ষেত্র, আহত ২০। কালবেলার শিরোনাম, খরচ কমানোর বাহবা নিয়ে লুটপাটের আয়োজন। সময়ের আলো, সতর্ক নজর ঢাকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুমুখী সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ। বিভেদ হ্রাস টানতে চায় উভয় পক্ষ, বিএনপি ছাত্রনেতাদের টানাপোড়েন। খবরের কাগজ, ছাত্র সংসদ জটিল পরিস্থিতির শঙ্কা। ইউএসএইডের সহায়তা স্থগিত, রোহিঙ্গাদের সহায়তা বন্ধ হচ্ছে না। দৈনিক করতোয়া, বাংলাদেশ ও মার্কিন সহায়তা স্থগিত। আসাদুজ্জামান কামাল বাংলাদেশের কসাই। আমাদের দেশ, জাহাজ বাড়ি হত্যায় নেতৃত্ব দেওয়া মাসুদ এখন রংপুরে। দেশ রূপান্তর, ইসির স্বাধীনতা খর্বের শঙ্কা। ডক্টর ইউনূসের দাভোস সফরে নতুন আশা। দৈনিক জনকণ্ঠ, ঢাকার গণপরিবহনের নৈরাজ্য, দীর্ঘদিনের জঞ্জাল ৫ মাসে দূর করা যায় না, কাজ শুরু করেছি আমরা, উপদেষ্টা আসিফ বলেছেন। আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার অধিকাংশ পত্রিকার শিরোনাম হয়নি। যেমন একটা সময় আপনার আমার সাংবাদিকদের জীবনের পুরনো দিনের কথা যদি আমরা বলি, একেবারে গভীর রাতে যে সংবাদটি হতো সেটাও দৈনিক পত্রিকায় আসতো। কিন্তু এই যে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র হলো ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে, এটা অনেক পত্রিকায় এই খবর সেভাবে আসেও নেই। তার মানে আমরা খবর কি দ্রুত দিতে পারছি, এই প্রশ্নটা করব। কিন্তু তার আগে প্রশ্নটা রাখতে চাই, এই যে শিক্ষার্থীদের সংঘর্ষ রাত হলো এবং জাতীয়করণের দাবি, স্বতন্ত্র ইবদায়িতি শিক্ষকরাও, ইবদায়িতি মাদ্রাসার শিক্ষকরা রাস্তায় নেমেছে। তো রাস্তায় পুলিশ পিটানোর দৃশ্য দেখা যাচ্ছে, ঢাবির রণক্ষেত্র, সাউন্ড গ্রেড পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে রাতে। কি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এখন সবাই যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এখনো আমি বলবো ট্রমার থেকে বেরোতে পারে নাই। ট্রমাটা কি? ট্রমা মানে ওই ভীতিকে আগের ভীতি কাটিয়ে উঠতে পারে নাই, যার ফলে আইন শৃঙ্খলা বাহিনী, হ্যাঁ এখন যেটা হয়েছে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস মেরেছে, এটা সত্য, কিন্তু হঠাৎ করে এটা শোনা গেছে, এর আগে তো শোনা যায় নাই। অর্থাৎ তারা অ্যাসার্ট করে না পুলিশ এখনো, কারণ পুলিশের ভিতরে এখনো আপনার ধরেন পুলিশ ৫ আগস্টের পরে ৬ তারিখে ধরেন প্রায় 60% থানা লুট হয়ে গেছে, অনেক পুলিশ মারা গেছে, আর অস্ত্র লুট হয়ে গেছে, গাড়ি ঘোড়া পুড়িয়ে গেছে। এগুলো কিন্তু আনটাস্ট, এগুলো নিয়ে কোনো বক্তব্য নাই। হ্যাঁ, সুতরাং
এই পুলিশকে টমার থেকে বের করতে হলে যেটা উচিত ছিল যে হ্যাঁ পুলিশ গুলি করে মেরেছে, তদন্ত 5 মাস 6 মাসে পড়ছে, তদন্ত করে তারা যারা গুলি করে হত্যাকারী, যারা দুর্নীতি করেছে তাদের জেলখানায় পাঠিয়ে দিত, আর বাকি যারা পুলিশ অল্প থাকুক বেশি থাকুক তাদের সাধারণ ক্ষমতা ঘোষণা করে দিত। এই আলোচনা হয়তো আমরা দীর্ঘ অন্য সময় করব, কিন্তু যে সমস্যাটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত 7 কলেজের মধ্যে হলো, আপনি নিশ্চয়ই সমকালে কথোপকথনটা তাদের ছাপা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির সাথে শিক্ষার্থীদের যে কথোপকথন আমরা দেখলাম, শিক্ষক ছাত্ররা তাকে লিক করছেন যে উনি এইভাবে বলতে পারেন না, উনি শিক্ষক হওয়ার অযোগ্য, তার পদত্যাগ চাই। শিক্ষক আবার বলছেন তোমরা আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। সমস্যাটা কোটা নিয়ে শুরু হয়েছিল, কোটা বিষয়ে, এবং কোটা থেকে শুরু করে এখন আস্তে আস্তে এমন জায়গায় দাঁড়ালো যে রাতের অন্ধকারে পুরো এলাকাটা প্রকম্পিত হলো। না, আমি ওইটাই বলছি যে এখানে যে ঘটনাটা তৈরি হয়েছে, 7টা বড় কলেজকে আপনার বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দিয়েছে, অধীনে ন্যস্ত। এখান থেকেই সমস্যাটা শুরু হয়। তারা আন্দোলন করতে থাকে যে তারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে এসে তারা ঘুরে ঘুরে বেড়ায়, তারা ঠিক মতো পায় না, পরীক্ষা ঠিক মতো হয় না, খাতা দেখা রেজাল্ট পায় না ঠিক মতো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দিলেও একরকম হয়তো তাও না। আর যে বড় বড় কলেজগুলো, এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় হ্যান্ডেল করা মুশকিল। তো যেটা হয়তো করতে পারতো আমার ধারণা, তারা এখন বিশ্ববিদ্যালয় চায়। 7টা বিশ্ববিদ্যালয় তো আলাদাভাবে দেওয়াও সম্ভব না। হ্যাঁ, তো এখন তারা যেটা বলছে যে তারা আলাদা 7টা বিশ্ববিদ্যালয় চায়, এটা সম্ভব না। যেটা করতে পারতো, 7টা বড় বড় কলেজ তাদের জন্য আলাদা আপনার রেজিস্টার বিল্ডিং করে দিতে পারতো, অর্থাৎ রেজিস্টার সেকশনটা আলাদা করতে পারতো, পরীক্ষার ব্যবস্থা সবকিছু আলাদা করে। সেটা কি নেই? সে আছে না, ওই রেজিস্টার বিল্ডিং হ্যান্ডেল করে, কিন্তু ওই তারা কোনো ঠিক মতো অ্যাটেন্ডেন্স পায় না, অ্যাটেনশন পায় না। এটা হলো সমস্যা। আর কালকের যে ঘটনা ঘটছে, এটির আন্দোলন চলছে, চলার পরে একটা পর্যায়ে প্রভিসির কাছে তারা গেছে। প্রভিসির এখন যদি আমি রসিকতা করে বলি তাহলে বলতে হবে দেশ চালায় ছাত্ররা, ছাত্রদের কথা তো সবাই শুনবে, উনি শুনতে চায় নাই, ওনার হুড়মুড় করে ঘরের ভিতরে সব এতজন ঢুকছো কেন, 2জন আসো, প্রতিনিধি করে আসো, তাই তো আলোচনা তো তাই জানি যে মিছিল 100,000 লোকের থাকবে, প্রতিনিধি যায় 2-4 জন যা প্রতিনিধি কথা বলে, তারা তারপর সবাই না শুনলে মানে কথা মানবে না। তখন উনি বলছে না এত লোকের কথা শুনবো না। এই তো, তার কেন কথা শুনবে না? দেশ চালায় ছাত্ররা, কথা শুনবে না শিক্ষক, এটা কেমন কথা? তো তারা শিক্ষার প্রতি তো কার কথা শুনে বলেন? শিক্ষক তো আগের জায়গায় আছে যে শিক্ষক, ছাত্ররা শিক্ষকের কথা শুনবে। হ্যাঁ, আর ছাত্ররা বলতেছে যে আমরা তো এখন সরকার চালাই, মনে মনে অজান্তে তাদের কথা সবাই আবার না শুনলে হবে না, কারণ ছাত্ররা তো প্রতিনিধি পাঠাতে পারতেছে না, সবাই শুনতে হবে। এই কারণেই ঘটনাটা ঘটছে। এটা অনাকাঙ্ক্ষিত। ছাত্ররা এতটা শিক্ষকদের সাথে আসলে কথা বলতে পারে না, এসে পদত্যাগ চায়, এই করে সেই করে, তাহলে ইউনিভার্সিটি চলবে কেমনে? এখন দেখেন এই ছাত্ররা এই 5 তারিখের পর থেকে আপনি খেয়াল করে দেখেন যে ছাত্ররা পড়াশোনার কথা কেউ বলছে না। এই যে স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্ররা যে আন্দোলনে ছিল, সবাই সরকার পরিচালনা নিয়ে ব্যস্ত। এই জেনারেশন গ্যাপটা দূর করবে কি করে? ডক্টর ইউনূস সাহেব তো সারা বিশ্বে ঘুরে বেড়ান, তিনি তো এখন 0.30 থিওরি দিয়ে চলছে। 3.0 থিওরি হচ্ছে আপনার তো 0 বেকার, সবার কর্মসংস্থান। তো এরা তো লেখাপড়া করতেছে না, কর্ম পাবে কোথায়? হ্যাঁ, ওনার থিওরি তো অচল হয়ে যাচ্ছে। সুতরাং এটা কল্পনা করা দরকার, আর ছাত্রদের এটার সমাধান করা উচিত। উচিত মানে কি, যেহেতু বড় কলেজ কয়েকটা, এই কলেজ আপনার আলাদা। আপনি যেটা যথার্থই বলেছেন যে এখনকার আমাদের ছেলেমেয়েরা কিন্তু না অন্যায় সহ্য করতে পারে না, এবং তারা তাদের ন্যায্যতাটা পাওয়ার চেষ্টা করে, এবং সেই ন্যায্যতা পাওয়ার ক্ষেত্রে কারো কারো যে ভ্রান্তি একটু হয় না, সেটাও একটা আলাদা ব্যাপার। কিন্তু 7টা কলেজ যেটা আপনি বললেন যে এই দীর্ঘদিন ধরে 7টা কলেজের এই রকমের অচল অবস্থাটা কাম্য না, এটার একটা সন্তোষজনক সমাধান হওয়া উচিত। আমাদের শিক্ষার্থীরা, আপনি চিন্তা করেন, রাত দুপুরে ওরা রাস্তায় নামছে, নিশ্চয়ই তাদের ভেতরেও ক্ষোভ আছে, সেই ক্ষোভটা তো খুঁজে বেড়ায়। ক্ষোভটা তো দীর্ঘদিনের। জি, ধরেন এটা তো আওয়ামী লীগের আমলে সম্ভবত এটা 23-22 সালে করছে। তো এর ভিতরে তো তারা বহুত আন্দোলন করেছে, এটার তো একটা সমাধান হতে পারত। আমার কথা হলো যে কলেজ
আলাদা আছে। এই তিতুমির কলেজকে আমার বিশ্ববিদ্যালয় বানায় দাও, বলেন আপনি না। যেমন আজকের কর্মসূচি আছে, প্রত্যেকটা কলেজের সামনে তারা অবরোধ করবে বা ঢাকা শহর অচল হয়ে যাবে, অচল হবে। তো এই জন্য আমি বলছি যে সহজ সমাধান ছিল, ছাত্ররাও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, বসতে হবে, পারস্পরিক। তো এইভাবে ছাত্র প্রভিসির উপরে স্টপ করলে তো লাভ হবে না। এই জন্য বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেও যদি রাখতে হয়, তাহলে তাদের 7টা কলেজের জন্য আলাদা প্রশাসনিক সহযোগিতার জন্য আলাদা প্রশাসনিক ব্যবস্থা। আমাকে একজন একটা উদাহরণ দিয়েছিলেন যে, বাবা তুমি কেন এখানে এসছো, এটা একটা বিষয় বা শিক্ষকের, এই তুমি এখানে কেন আসছো, দুইটা কিন্তু পার্থক্য, ভাষার উচ্চারণ কিন্তু পার্থক্য। একইভাবে শিক্ষার্থীদের প্রতি উত্তরের সেই জায়গাগুলো বোধহয় আস্তে আস্তে কেমন জানি হয়ে যাচ্ছে। আমরা চাই এটার একটা সন্তোষজনক সমাধান। সিইসির একটা বক্তব্য নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। নির্বাচন সংস্কার কমিশন দায়বদ্ধ করার সুপারিশ নিয়ে আপত্তি সিইসির, এবং তিনি বলেছেন যেটা, আমাকে যদি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে যেতে হয় তাহলে আমার স্বাধীনতা কোথায়? উনি আলাদা দেশের, উনি গ্রহ জগতে বাস করবেন। তাই? হ্যাঁ, উনি দেশের লোক না, রিটায়ার লোক দিয়ে ইলেকশন কমিশন করে এবং সবগুলো থাকে আমলা। এই প্র্যাকটিসটা করা হচ্ছে বরাবর, অন্য কেউ ইলেকশন কমিশনে থাকতে পারে না। এখন দেশে অবশ্যই সরকারের নিয়ন্ত্রণ সবার উপরে থাকবে, তবে কাজের স্বাধীনতার দাবি করতে পারে। এই যে 3টে নির্বাচন যে হলো, যেমন উনি বলেছেন আমি ভোটার তালিকা করব, আমি অমুক করব, নিয়ন্ত্রণ থাকবে আরেকজনের, তাহলে কি করে হয়, আমার নিয়ন্ত্রণটা কোথায়? না, ওনাকে কে হাত বাঁধছে? তিনি ভোটার তালিকা করবেন, ভোটার তালিকা করবেন। এখন ধরেন 3টে নির্বাচন যে প্রশ্নবিদ্ধ থাকলো এবং সবাই এটা স্বীকার করে, এখন তো তারা কি সব স্কট ফ্রি? এই 3টে নির্বাচন কমিশন ঘোষণা দিয়ে গেছে না, নির্বাচন নিরপেক্ষ হয়েছে, নির্বাচন এত পার্সেন্ট ভোট কয়ে দিছে, বেশি করে পার্সেন্ট, তা তার বিচার হওয়া উচিত না? সে আইনের বাইরে থাকবে নাকি? অবশ্যই তার জবাবদিহিতে থাকতে হবে। এই জবাবদিহিতা নাই বলেই যেন তেন ইলেকশন কমিশন ইলেকশন করে দিয়ে গেছে। অবশ্যই জবাবদিহিতা, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে জবাবদিহি করবে না, করবেটাকে বলেন আপনি? পার্লামেন্টে তাক তো সরকারের কাছে, তার মিনিস্ট্রির কাছে জবাবদিহি করা উচিত। নির্বাচন করলে নির্বাচন হেন তেন করবেন। ধরেন এই যে আমলারা নির্বাচন করে দিয়ে গেছে, 3টে নির্বাচন, ইলেকশন কমিশন ঘোষণা দিয়ে গেছে, পুলিশ সবাই তো সিল মারছে, সবাই জানে, এদের বিচার হবে না কেন? তারা তো দেখেন, তারা সব ধরাছোঁয়ার বাইরে, তা তো হইতে পারে না। নিরপেক্ষ নির্বাচন করতে হলে যারা নির্বাচনে অংশীজন থাকবে তাদেরও অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, তাদেরও অন্যায় করলে বিচার হতে হবে, তাহলে তো নিরপেক্ষ নির্বাচন আবার স্কট ফ্রি। ধরেন ভারতে একটা ইনস্টিটিউশন দাঁড়ায় গেছে, ইলেকশন এত 130 কোটি জনগণের দেশ, নির্বাচন তো তারা টুকটাক ঘটনা ঘটে, কিন্তু নির্বাচনটা তো গ্রহণ করে, আবার গ্রহণ করার মানসিকতাও আছে দলগুলোর। আমাদের দেশে দলগুলোর রেজাল্ট গ্রহণ করার মানসিকতা নাই, আর ইলেকশন কমিশনও সরকার যে থাকে তাদের ইঙ্গিতে রেজাল্ট দিয়ে চলে যায়। তো আপনার সব জায়গায় তো অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। অন্যায় কেউ একটা দেশ, ধরেন আমরা বলবো যে কওমি মাদ্রাসা আছে, তাদের আলাদা বোর্ড, সেখানে সিলেবাসের নিয়ন্ত্রণ নাই, আলাদা বোর্ড, তারা সার্টিফিকেট দিচ্ছে, এটা স্বাধীন দেশ না? দেশের সরকারের নিয়ন্ত্রণ থাকবে না? কওমি মাদ্রাসার থেকে মাস্টার সার্টিফিকেট দিচ্ছে, বলেন তো দেখি। এই মাদ্রাসা শিক্ষকরা, এই মাদ্রাসাটা তারা জাতীয়করণ, স্বতন্ত্র জাতীয়করণ, কেমন স্বতন্ত্র? আমার কথা হচ্ছে, আমাদের খেয়াল করে দেখেন যে মানে স্কুলে প্রায় শুরুর থেকে ছাত্ররা মাস্টার্স পর্যন্ত 11 থেকে 12 প্রকার শিক্ষা গ্রহণ করে এবং 12 প্রকার চিন্তার জন্য শক্তি তৈরি হয় বাংলাদেশে, যার ফলে কোনো জাতীয় ইস্যুতে আমরা একসাথে হতে পারি না। এই জন্য একটা এসএসসি বা এইচএসসি লেভেল পর্যন্ত একমুখী শিক্ষা হওয়া দরকার, তারপরে আপনি স্পেশালাইজেশন করেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি জানি না কি দাঁড়াবে। যুক্তরাষ্ট্রের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে এই অর্থ সহায়তা বন্ধ, আমরা তখন একটু শঙ্কিত হলাম যে আমাদের রোহিঙ্গাদের কি হবে। এখন যেটা জানা যাচ্ছে যে না, রোহিঙ্গা সহায়তাটা থাকবে, এবং আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রকে ধন্যবাদও জানিয়েছেন। একটা স্বস্তি তো, নাকি কি বলেন? দেখেন, মানুষ মারা গেছে কিন্তু চোখটা বাঁচছে, আচ্ছা, এইরকম আর কি। রোহিঙ্গা আমরা ভিক্ষাবৃত্তি করে চালাই, কেউ কিন্তু ফেরত নেয় না। যার আমাদের দেশে জায়গা নেই,
সব সহযোগিতা করতে চায়, তারা আপনারা ভাগ করে দেন না, তা নেবে না কেউ। এখন আমাদের অর্থ সহায়তা যুক্তরাষ্ট্রের অনেক জায়গায় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এখনো যুক্তরাষ্ট্রে 1 নম্বর, এগুলো স্থগিত। আপনার রোহিঙ্গাদের দান খয়রাত শুধু চালু থাকবে, কারণ ওটা তাদের ইন্টারেস্টে। এই পরাশক্তিগুলি, বড় শক্তিগুলো, ইউনিসেফ, এই সেই, এদের দিয়ে দিয়ে ওই প্রতিষ্ঠান পালতে হয়। হ্যাঁ, তো সুতরাং ওখানে তাদের ইন্টারেস্ট আছে। ওইটা আমাদের জন্য খুব, আমাদের বক্তব্য হলো রোহিঙ্গা, এই 8 লাখ রোহিঙ্গা এখন 13 লাখ হয়ে গেছে, এইটা আমাদের ওখানে ভূখণ্ড থ্রেট, আরো কয়েক বছর থাকলে ওইটা আরো ডাবল হয়ে যাবে। সুতরাং আমাদের এই রোহিঙ্গা নিয়ে যাক, আমাদের অর্থ সহায়তার দরকার নেই। তাদের রোহিঙ্গা তাদের দেশে পাঠায় দিক, অথবা যার মতো ভাগ করে। কানাডায় তো দুনিয়ার জায়গা পড়ে রয়েছে, অস্ট্রেলিয়া দুনিয়ার জায়গা পড়ে রয়েছে, আমাদের এখানে কেন বলেন? আর ওই আরাকানের বর্ডার তো ভারতেও আছে, আপনার চীনেও আছে, কাছেই আছে, থাইল্যান্ডেও আছে, হেরা নেয় না কেন? বাংলাদেশের ভিতরে ঢুকাই দিচ্ছে কেন? তো আমার বক্তব্য এইটাই যে মানুষ মারা গেছে কিন্তু চোখ দুটে পাচ্ছে, সেটা তো ঠিক না। মাননীয় আইন উপদেষ্টা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, আজকে শিরোনাম হয়েছে যে বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের দূরত্ব কাম্য নয়। দেখেন, বিএনপি নয়, আন্দোলনটা এখানেই সমস্যা তৈরি। প্রথম থেকে ছাত্ররা যে গণ অভ্যুত্থানটা ঘটেছে, তারা মনে করছে তাদের একক কৃতিত্ব। এই মানসিকতা নিয়ে বক্তৃতা বিবৃতি ছাত্ররা দেওয়ার, এখান থেকেই কিন্তু ভিতরে ভিতরে জ্বালাটা, ডিফারেন্সটা শুরু হয়েছে। এখন এটা সামনে চলে আসছে। কেন চলে আসছে আপনি খেয়াল করে দেখেন। প্রেসিডেন্ট মানি না, পদত্যাগ চাই। বিএনপি আপত্তি করছে সাংবিধানিক শূন্যতা হবে। হ্যাঁ, তারা সংবিধান মানে না, এটারে কবর দিবে। সংবিধান না দেখলে তো বাংলাদেশই থাকে, ইতিহাসই থাকে না। এখনো বাংলাদেশে মুক্তিযুদ্ধের সাথে যুক্ত কমপক্ষে 2.5 থেকে 3 কোটি লোক বেঁচে আছে। হ্যাঁ, এত সহজ? হ্যাঁ, মানি না। তারপরে এরে নামায়, এরে উঠায়, এরে বসায়। 16ই ডিসেম্বর মানি না, স্বাধীনতা মানি না, বিজয় দিবস মানি না। এটি কোথায় কোথায় যাচ্ছি আমরা? ইতিহাস সব মুছে যাবে। আগে তো বলছে না 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। বাঙালি যদি 1000 বছর না থাকে, তো এখন তো আমরা দেখতেছি যে 5ই আগস্ট থেকে দেশ শুরু হবে, আর দেশের ইতিহাস নাই, এ দেশ নাই, বাঙালি নাই, ছিল না। এটা তো কোনো কথা হলো না। যার ফলে এখন দেখেন যেটা শুরু হলো, যে সেটা হচ্ছে যে লাস্ট কথা যেটা শুরু হয়েছে, এই যে 3 জন সমন্বয়ক উপদেষ্টা আছে, তারা কিন্তু কথা বলে, আবার বলে যে আমরা সরকারের মধ্যে নাই, সরকার আলাদা, তারা আলাদা। এখন তারা দল করবে, আপনার প্রোটোকল নিয়ে যাচ্ছে মিটিং করতে, তারা হেলিকপ্টার ব্যবহার করতেছে, তারা অমুক দিনে সকালে বিকালে গাড়ি বদল করতেছে। হ্যাঁ, আবার কেউ জানি টিউশনি করে পড়তো, হেতে আর এখন গাড়ি বদল হয়, মডেল বদল হয়, ইত্যাদি ইত্যাদি। এখন তাদের কথায় রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে হবে। ব্যাপারটা অ্যাটিটিউডটা এইটাই। হ্যাঁ, তারা আপনি বলেন না সবগুলাই যে 21-এ কি শহীদ মিনারে ঘোষণাপত্র ঘোষণা দিবে, অন্তর্বর্তীকালীন সরকারও জানে না, রাজনৈতিক দলও জানে না। আপনি আন্দোলন করলেন সবাই, সকল ডিসিশন তো সবার সমঝোতার ভিত্তিতে নেওয়া উচিত ছিল, তা না। ছাত্ররা ডিসিশন নেবে, অন্যদের মানতে হবে, এটা তো চলতে পারে না। এবং এই ছাত্ররা পার্টি করবে, করুক, কেউ বাধা নাই, গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি জানেন, যেটা বারবার বলি, যে জাসদ ওয়েল ট্রেন্ড একটা যুব সমাজ নিয়ে একটা দল করেছিল, এবং 9 মাসের অস্ত্র ট্রেনিং হয়, অধিকাংশ মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু হঠকারিতার কারণে শেষ হয়ে গেছে। এবং তারা কিন্তু এই জাসদের যারা ছিল, তারা কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য এবং মেধা সম্পন্ন ছেলেরা ছিল। তারা কিন্তু চাঁদাবাজিতে নামে নেই, হেলিকপ্টার দৌড়ায় নেই, তাও টেকে নেই প্রোগ্রামে। এখন ওনারা তো ইতিমধ্যে, আমি বিশ্বাস করেন, পার্টি ঘোষণার দিন থেকে কোনো প্রোটোকল থাকবে না, কিছু থাকবে না, ঢাকা শহর বাইরেও যেতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।